পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের অনেক ভিডিও করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাস বিষয়ের আজ আলোচনার অধ্যায়, প্রথম অধ্যায় প্রাককথন, ইউরোপ ও আধুনিক যুগ, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর আমি তোমাদের এর আগে দুটি পর্বে কিছু অংশ তুলে ধরেছিলাম। আজকে তারপর থেকে বাকি অংশটুকু সম্বন্ধে আলোচনা করব। আর আজকের আলোচনার মূল বিষয় মুদ্রণ বিপ্লব বা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার, কিভাবে সারা পৃথিবীতে ছাপাখানার উদ্ভব হলো সেই সম্পর্কিত বিষয়। এই মধ্যযুগীয় ইউরোপের বইয়ের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল ঠিকই, তবে সেই সমস্ত বইগুলির রূপ ছিল লিখিত পুঁথি। পঞ্চদশ শতক থেকে ইউরোপে ক্রমবর্ধমান বইয়ের চাহিদা হাতে লেখা পুঁথি মিটিয়ে উঠতে পারেনি। তাই রেনেসাঁস বা নবজাগরণ সাধারণ মানুষের মধ্যে শিক্ষার চাহিদা সৃষ্টি করেছিল, আর তার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছিল যাজকদের বইয়ের চাহিদা। এক একটি বইকে নকল করার দায়িত্ব দেওয়া হতো বেশ কয়েকজনকে। তারা নিজের নিজের অংশকে নকল করে জমা করত। এইভাবে অনেক কম সময়ে বই নকল করিয়ে নেওয়া হলেও তা কিন্তু চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। আর এই অবস্থায় আনুমানিক 1450 খ্রিস্টাব্দে জার্মানির মেইন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ছাপাখানার উদ্ভাবন করেছিলেন জোহানেস গুটেনবার্গ। তার প্রধান সহযোগী হিসেবে জোহান ফ্রুস্ট এবং পিটার সোফার, এই দুজনের নাম উল্লেখযোগ্য হয়ে আছে। এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে মুদ্রণ বা বই ছাপার কাজে যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, তাই এই মুদ্রণ বিপ্লব নামে পরিচিত। মেইন্স, নুরেমবার্গ, স্ট্রাসবার্গ, অক্সবার্গ, ব্রেসেল, ভেনিস, রোম, প্যারিস, লিও প্রভৃতি বিখ্যাত শহরগুলিতে ছাপাখানাগুলি গড়ে উঠতে শুরু করেছিল। প্রথম দিকে শুধু ধর্ম সংক্রান্ত বই এবং বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া ছাপা হলেও পরবর্তীকালে অন্যান্য বিষয়কেন্দ্রিক বইও কিন্তু ছাপা শুরু হয়েছিল। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যেই অনেক বই ছাপা হয়ে যেত। ফলে সাধারণ মানুষের কাছে বই খুবই সহজলভ্য হয়ে উঠেছিল। তারা শিক্ষার আলোয় যুক্তিবাদী হয়ে উঠেছিল। মধ্যযুগীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রভাব থেকে তারা মুক্তি পেয়েছিল বা কমে গিয়েছিল। এই 1450 খ্রিস্টাব্দে ইউরোপের সংস্কৃতির জগতে এক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাটি হলো জার্মানির মেইন্স শহরের বাসিন্দা জোহানেস গুটেনবার্গের এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। গুটেনবার্গই ছিলেন আধুনিক মুদ্রণ ব্যবস্থার প্রবর্তক, কারণ তার আগে চীন দেশে কাঠের ব্লকে কালি মাখিয়ে তাতে কাগজ চেপে ছাপার কাজ করা হতো। তাছাড়া হাতে লেখা পুঁথিও নকলও ছিল, কিন্তু এগুলি ছিল অস্থায়ী, পরিশ্রমসাধ্য, ব্যয়সাধ্য এবং সময়সাধ্য। হাতে লেখা বলে এগুলি যেমন সংখ্যায় অল্প ছিল, তেমনি এগুলিতে ভুলও ছিল অনেক। তাই গুটেনবার্গ মিশ্র ধাতুর ব্লকে ছাপার কাজ শুরু করেছিলেন। এতে অল্প খরচে কম সময়ে অনেক বেশি বই ছাপা সম্ভব হয়েছিল। আর গুটেনবার্গ লাতিন ভাষায় বাইবেল প্রকাশ করেছিলেন আনুমানিক 1455 থেকে 56 খ্রিস্টাব্দে। আগে মানুষের বাইবেল পড়ার কোনো সুবিধা ছিল না, তারা এখন বাইবেল পড়ার সুযোগ সহজেই পেয়ে গেল। যাজকদের ভুল ব্যাখ্যা তাদের কাছে পরিষ্কার হয়ে উঠল।
যার ফলে রেনেসাঁস ও ধর্ম সংস্কারের পথ তৈরি হয়েছিল। আর এই গুটেনবার্গের মুদ্রিত ল্যাটিন বাইবেল প্রথম মুদ্রিত গ্রন্থের সম্মান পেয়েছিল, যে বইতে ছিল 42টি লাইন, আর তাই ঐতিহাসিকরা একে 42 লাইনের বাইবেল বা B42 নামে অভিহিত করেছিলেন। আবার 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত ছাপা বইগুলিকে বলা হতো ইনকুনাবুলা। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বাইবেল সরবরাহ করেছিল চীন। চীনের নানজিংয়ের একটি ছাপাখানায় মাসে প্রায় কয়েক লক্ষ বাইবেল ছাপা হয়েছিল। এরপরে আসছে যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে কিভাবে নানা ধরনের জিনিসের উদ্ভাবন হয়েছিল। পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও নানা ধরনের পরিবর্তন ঘটেছিল। 1450 থেকে 1550 খ্রিস্টাব্দের কালসীমায় ধ্বংস এবং হত্যার প্রযুক্তি যতটা উন্নত হয়েছিল তা কখনো বোধহয় তা হয়ে ওঠেনি। আর এই যুগে যে সমস্ত যুদ্ধ প্রযুক্তির উদ্ভাবন হয়েছিল তার মধ্যে প্রথমেই ছিল স্থায়ী সেনাবাহিনী গঠন করা। আগে ইউরোপে কোনো স্থায়ী সেনাবাহিনী ছিল না। এই সময় রাজাদের মধ্যে স্থায়ী সেনাবাহিনী গঠন করার এক প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। এছাড়া ছিল বন্দুক এবং কামানের ব্যবহার। প্রথম বন্দুকের উল্লেখ পাওয়া গিয়েছিল 1326 খ্রিস্টাব্দের ফ্লোরেন্স শহরে প্রাপ্ত এক দলিলে। 1400 শতকের শেষ দিকে ইউরোপের সর্বত্রই বন্দুকের ব্যবহার শুরু হয়েছিল। এই সময় ইউরোপে কামানের ব্যবহারও শুরু হয়েছিল। কামান ও বন্দুক গঠিত গোলন্দাজ বাহিনী যুদ্ধে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই কামান এবং বন্দুকের উন্নতি ঘটতে শুরু করেছিল। এই যুগে জাহাজ নির্মাণ শিল্পেও প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটেছিল। জলযান নির্মাণের পাশাপাশি যুদ্ধে জাহাজ নির্মাণেও দেখা গিয়েছিল তৎপরতা। জাহাজে দূরপাল্লার কামান বসানো শুরু হলে নৌযুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এছাড়াও এই সময় নতুন রণকৌশল গ্রহণ করা হয়েছিল, আর সেগুলির মধ্যে ছিল ব্যক্তিগত বীরত্বের পরিবর্তে সমগ্র বাহিনীর শৃঙ্খলা এবং ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া, নতুন নতুন দুর্গ নির্মাণ করে সেখানে স্থায়ী সৈন্য রাখার ব্যবস্থা করা, এছাড়াও বারুদ দিয়ে আগ্নেয়াস্ত্র নির্মাণ করার ব্যবস্থা। আর এই পঞ্চদশ ষোড়শ শতকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৌশক্তি ছিল ইংল্যান্ড। এই সময় ব্যক্তিগত বীরত্বের পরিবর্তে সমগ্র সেনাবাহিনীর ওপর জোর দেওয়া হলে মধ্যযুগীয় নাইটদের গুরুত্ব এবং মর্যাদা হ্রাস পেয়েছিল বা কমে গিয়েছিল। এছাড়াও এই সময় বারুদের ব্যবহারও লক্ষ্য করা গিয়েছিল। ত্রয়োদশ শতকের ইউরোপে গোলা বারুদ কারো কাছে অপরিচিত ছিল না। তবে বারুদের জন্মভূমি ইউরোপ ছিল না, ছিল চীন। সম্ভবত একাদশ শতকের গোড়ার দিকে চীনে বারুদ আবিষ্কৃত হয়েছিল। সামন্ততান্ত্রিক চীনে আমোদ প্রমোদের জন্য বারুদ ব্যবহার করা হতো। তারা বারুদ দিয়ে হাওয়াই বাজি তৈরি করত। চীন থেকে আরবদের মাধ্যমে বারুদ ইউরোপে পৌঁছেছিল। রজার বেকন 1214 থেকে 1292 খ্রিস্টাব্দের মধ্যে বারুদের কথা উল্লেখ করেছিলেন। সোরা, গন্ধক, কাঠকয়লা ইত্যাদি মিশিয়ে তিনি বারুদ তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যা তিনি পরবর্তীকালে উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, একটি মুখ আটকানো পাত্রে বারুদ রেখে আগুন দিলে বিস্ফোরণ হয়, আর বারুদের ধ্বংস ক্ষমতা প্রমাণিত হলে তা যুদ্ধে ব্যবহার করা শুরু হতে থাকে। এই গোলা বারুদকে আগ্নেয়াস্ত্র হিসেবে কিভাবে ব্যবহার করা যায় তা আলাদা আলাদাভাবে চীন এবং ইউরোপ আবিষ্কার করেছিল 1400 শতকের গোড়ার দিকে। 1453 খ্রিস্টাব্দে অটোমানরা রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল জয়লাভ করেছিল। এই যুদ্ধে অটোমানদের জয়লাভের পেছনে যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এই গোলা বারুদ। আবার একটি চৈনিক লিপিতে 1332 খ্রিস্টাব্দে কামানের সংখ্যা উল্লেখ করা হয়েছিল 300টি। অর্থাৎ এই তথ্য থেকে সহজেই বোঝা যায় যে চীনে কিন্তু তখন ব্যাপকভাবে কামান তৈরি করা হতো। আজকের ভিডিওয়ে আমি তোমাদের এই অংশগুলো নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশটুকু আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস